এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। কতটা নিকৃষ্ট রাজনীতি করলে, কতটা নোংরা, নিকৃষ্ট, নিচু পর্যায়ের রাজনীতি করলে সর্বস্ব হারানো মানুষের মুখ থেকে গ্রাস কেড়ে নিয়ে নিজের বাড়িতে এসকেলেটর বসানো যায়, নিজের বাড়িতে হোম থিয়েটার বসানো যায়, নিজের বাড়ির বাইরে বড় হাতির স্ট্যাচু বসানো যায়, কতটা নিকৃষ্ট মনের নিচু দুর্নীতিবাজ রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস। পিসি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে ত্রাণ চুরি হয়েছে। সেই ত্রাণগুলো এখন কোথায় পাওয়া যাচ্ছে? কখনো কোনো কাউন্সিলরের অফিসে, আজকে পাওয়া গেল অনন্যা ব্যানার্জির অফিসে, ওয়ার্ড অফিসে গাদা গাদা ত্রাণ। আর তার নিজের হয়তো মেকআপ সামগ্রী মানুষের টাকা লুট করে। এর আগে কোথায় পাওয়া গিয়েছে? সুরুচি সংঘের ক্লাব ঘরে। আর কোথায় পাওয়া গিয়েছে? সুজিত বসুর ক্লাবের গোপন কুঠুরিতে। আর কোথায় পাওয়া গিয়েছে? জাহাঙ্গীরের পার্টি অফিসে। আর কোথায় পাওয়া গিয়েছে? বিভিন্ন জেলার বিভিন্ন তৃণমূল নেতার, প্রাক্তন বিধায়কের অথবা প্রাক্তন কাউন্সিলরের অফিসের ভেতর বা খাটের তলায়। প্রশ্ন থাকছে, যে মানুষগুলো সর্বস্ব হারিয়েছে, যে মানুষগুলোর বাড়ি ভেসে গিয়েছে, বাড়ি ভেঙে গিয়েছে, ঝড়ে সব হারিয়েছে, নিজস্ব পরিজনদের হারিয়েছে, তাদের মুখের গ্রাস কেড়ে যারা রাজনীতি করেছে এবং নিজের প্রপার্টি বাড়িয়েছে, সম্পত্তি বাড়িয়েছে, তারা আর কতদিন বাইরে থাকবে? কিশলয়ের অগ্নিবাণে বাংলার মানুষের হয়ে আমি কিশলয় প্রশ্ন করছি, এদের প্রত্যেককে যেখানে যেখানে ত্রাণ পাওয়া যাচ্ছে কবে গ্রেফতার করবে সরকার? প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আমফান চলে গেছে, টাটা বাই বাই করে আকাশের উপর থেকে ঘুরে চলে গেছেন দেবে বলে, সেসব তো কিছু দেয়নি। দিল্লিকে বলে টাইট করে দিয়েছি। কি করে টাইট করেছেন উনি? না, বাংলার মানুষের টাকা আটকে টাইট করেছে। ক্ষমতায় থাকাকালীন একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে ত্রাণ সামগ্রী ও সহায়তা নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা যে সর্বৈব মিথ্যে তা প্রমাণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়ার পরই। রাজ্যের দিকে দিকে কোথাও তৃণমূলের কার্যালয়, কোথাও আবার তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। এই সামগ্রীগুলো গরিব মানুষের ঘরে যাওয়ার কথা। বন্যায় যার জামা কাপড় ভেসে গিয়েছে তার কাছে জামা কাপড় যাওয়ার কথা। যে মানুষের ঘরের খাবার ভেসে গেছে, ত্রাণের খাবার তাদের ঘরে যাওয়ার কথা। কিন্তু তা গেছে কোথায়? তৃণমূল নেতাদের পকেটে। আমফান হোক কি ইয়াস, কোনো বিধ্বংসী ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ এলেই জনতা সিঁদুরে মেঘ দেখত, আর ঠোঁটের কোণে হাসি ফুটত তৃণমূলের। আর এখন সেই ত্রাণ চোরেদের পর্দাফাশ হচ্ছে। আমার তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হতেই গারদে ঢুকছে একের পর এক তৃণমূল নেতা। অভিষেকের বিরুদ্ধেও ত্রাণের 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কুচো ছুটকো নেতা তো অনেক গেল, এবার হাজতে যেতে হবে রাঘব বোয়ালদের। রিপাবলিক বাংলা। সেই মুহূর্তগুলোর কথা যদি আমরা একবার ভাবি এবং আমাদের নিজেদের সেই জায়গায় রেখে দেখি, হয়তো অনেকে আপনারা যারা এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণ দেখছেন তারা ভুক্তভোগী, আর অনেকে যারা দেখছেন তারা হয়তো সেই ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে কখনো যাননি। আমি প্রার্থনা করব কেউ যেন কখনো সেই ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে না যান। কোন ঘটনার কথা বলছি? বন্যা হয়ে সর্বস্ব হারানো, ঝড় হয়ে বাড়িঘরদোর হারানো, কোনো ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের ফলে নিজের আপনজনদের, প্রিয়জনদের হারানো। এই দুঃখের চেয়ে বড় দুঃখ এই পৃথিবীতে আর কিছু হতে পারে? আমি কয়েকটা কান্নার ছবি এই মুহূর্তে দেখাতে চাই। এইটা দেখানোর জন্য
এই কম্প্যারিসনটা করার জন্য যে তৃণমূলের নোংরা রাজনীতি কাদের থেকে অধিকার ছিনিয়ে নিয়েছিল, কাদের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিল, কাদের থেকে ত্রাণ ছিনিয়ে নিয়েছিল, একটু এই শব্দগুলো শুনুন, একটু এই মুখগুলো দেখুন, একটু এই চোখের জলগুলো দেখুন। এদের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতো, এদের জন্য ত্রাণ পাঠানো হতো, সেই ত্রাণগুলো চুরি করে নিজেদের বাড়ির এসকেলেটর বানিয়েছে এই তৃণমূলের চোর নেতারা। তাই জন্য বলা হয় তৃণমূলের সব চোর, তৃণমূলের সব চোর, তৃণমূলের সব চোর। এই মায়ের কান্না, এই স্বামী হারানো স্ত্রীর কান্না, এই ছেলে হারানো মায়ের কান্না, অথবা বাড়ি হারানো কোনো বাবার কান্না, অথবা সর্বস্ব হারানো কোনো মানুষের চোখের জল না দেখে তাদের থেকে ত্রাণগুলো, তাদের মুখের গ্রাসগুলো, তাদের কাপড়, বস্ত্র, অন্ন, আচ্ছাদন, সেই সমস্ত কিছু চুরি করে নিজেদের পার্টি অফিসে ঢুকিয়ে রেখেছে। এই নোংরা রাজনীতি যারা করেছে, বাংলার মানুষকে এভাবে যারা ধোঁকা দিয়েছে, তাদেরকে বাংলার মানুষ কখনো তাদেরকে ক্ষমা করবে না, ইতিহাস ক্ষমা করবে না। এদের জায়গা হওয়া উচিত জেলে, এবং এদের নেতা যারা, এদের মাথা যারা, যেমন চোর ভাইপো, তার জায়গা হওয়া উচিত জেলে। আমি দেখালাম কান্নার ছবিগুলো, এবার দেখাবো এই যারা কাঁদছেন, এই যাদের চোখে জল, তাদের জন্য পাঠানো ত্রাণ, তাদের জন্য পাঠানো চাল, ডাল, গম, কাপড়, ওষুধ, তাদের ছোট ছোট শিশুগুলোর জন্য পাঠানো ছোট ছোট ড্রেস, সেগুলো সব রাখা কোথায় থাকছে? তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের লোকাল কার্যালয়, অনন্যা ব্যানার্জির কার্যালয়। তার বাড়িতে তো এই বড় হাতি স্ট্যাচু আছেই আছে, তার কার্যালয়ে রাখা রয়েছে ত্রাণের সামগ্রী এবং কি রয়েছে? মেকআপের সামগ্রী। মানুষের, বাংলার মানুষের, দরিদ্র মানুষের, সর্বহারা মানুষের, সর্বস্বহারা মানুষের থেকে ত্রাণ চুরি করে, অধিকার চুরি করে মেকআপের জিনিস কিনে মেকআপ লাগায় যারা, তাদের ধিক্কার জানাই। যারা বাংলার মানুষের অধিকার চুরি করে নিজের বাড়িতে এসকেলেটর লাগায় এবং নিজের সন্তানদের বিদেশে পড়তে পাঠায় অথবা কোটি কোটি টাকা করে খরচা করে, তাদের ধিক্কার জানাই, তাদের ধিক্কার জানাই। যারা বাংলার মানুষের ভোটে ওই চেয়ারগুলো পেয়ে কিন্তু বাংলার মানুষের চোখের জলকে দাম দেয়নি, তাদের মানুষ টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপরে তাদের জায়গা হবে জেলে, তারা যাবে জেলে, সেটা চোর ভাইপো হোক অথবা তার পিসি, যদি দোষ করে থাকে জেলে যেতেই হবে। সুজিত বসুর ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, অরূপ বিশ্বাসের ক্লাব, এরা নাকি সব জনসেবা করে। সুরুচি সঙ্গে বেডরুম, অনন্যা ব্যানার্জির কার্যালয়ের ভেতর বেডরুম, বিলাসবহুল বেডরুম, বিলাসবহুল বাথরুম, এবং তার বাইরে রাখা রয়েছে ত্রাণ। আমি প্রশ্ন করছি আজ বাংলার মানুষকে, এদেরকে আপনারা ক্ষমা করবেন? এদেরকে আপনারা ক্ষমা করবেন যারা সর্বস্বহারা, সর্বহারাদের জিনিস চুরি করে নিজেদের বাড়ি ঘরদোর ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছে? নিজের বাড়ির, নিজের এলাকার কাউন্সিলরের বাড়িটা গিয়ে দেখে আসুন স্যার, দেখে আসুন একবার, আপনি যেখানেই থাকুন না কেন, যদি তৃণমূলের কাউন্সিলর হয় তার বাড়িটা একবার দেখে আসুন, যান দেখে আসুন। কিশলয় অগ্নিবাণে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার লোকাল কাউন্সিলরের বাড়িটা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন তফাৎটা। এবং এদের অবস্থা কি ছিল 2011-র আগে সেটাও প্রশ্ন করুন, দেখে আসুন। এরা বাংলার মানুষের শুধুমাত্র ত্রাণ চুরি করেনি, এরা বাংলার মানুষের প্রাণ চুরি করেছে, বাংলার মানুষের অস্তিত্ব চুরি করেছে। এদের শাস্তি হওয়া উচিত। আমি দেখাবো, আমি ত্রাণের ছবি দেখালাম এবং বাংলার মানুষের চোখের জলের ছবি দেখালাম। আমি কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নেব, যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। আমি প্রশ্ন করছি, গরিবের টাকা লুট করাই তৃণমূল জমানার পিসি ভাইপোর সফলতম শিল্প? এটাই কি সেই শিল্প যে শিল্পর কথা মমতা বন্দ্যোপাধ্যায়
এবং চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বলে ব্র্যাগ করে, গর্ব করে। এই গরিবের টাকা লুট করে যে ত্রাণগুলো প্রত্যেকটা জেলার পার্টি অফিসগুলোয়, কাউন্সিলর অফিসগুলোয় এবং বিধায়কের অফিসগুলোয় এবং ক্লাবগুলোয় লুকিয়ে রেখেছে, সেই টাকা বাংলার মানুষের জন্য বরাদ্দ ছিল, সেগুলো চুরি করেছে। এই চুরির শিল্প নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন কিশোর অগ্নিবাণে, তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রাজশ্রী লাহিড়ী রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে থাকবেন অভিজিৎ দাস, ডায়মন্ড হারবারের বিজেপি নেতা, যিনি কমপ্লেন দায়ের করেছেন ভাইপো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ত্রাণ চুরির। আমার সঙ্গে শান্তনু সেন থাকবেন, প্রাক্তন সাংসদ। আমার সঙ্গে উমেশ রায় থাকবেন, পশ্চিমবঙ্গ পৌর বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। আমি রাজশ্রী লাহিড়ীকে দিয়ে শুরু করব, বিজেপি মুখপাত্র। রাজশ্রী, আপনি পুরসভা ভোটের জন্য সম্ভবত ইলেকশনে লড়েছিলেন, মার খেয়েছিলেন। কেন মেরেছিল জানেন? কারণ আপনি জিতে গেলে এই ত্রাণের টাকাগুলো এদের পার্টি অফিসে থাকতো না। বাংলার মানুষের চোখের জলের ছবি দেখালাম। তাদের যে দ্রব্যগুলো পাওয়ার কথা ছিল সেই অধিকার ছিনিয়ে নিয়ে চোর ভাইপোর বাড়ির এসকেলেটর তৈরি হয়েছে। রাজস্বী, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে ভীষণভাবে আসছে। আমি একটা নাম নিয়ে আছে কথা বললো। অনন্যা বন্দ্যোপাধ্যায় একটু ফোন করুন না, নম্বর নেই, না থাকলে আমি দিয়ে দিচ্ছি, একটু ডায়াল করুন তো, দেখুন তো পান কিনা। অনন্যা ব্যানার্জির ওই হাতিবাড়ি 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 2021 সালে 2রা মের পরে এই অনন্যা ব্যানার্জির লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে কেন, তার জন্য 109 নম্বর ওয়ার্ডের লোকেদেরকে বাড়ি ভাঙচুর করে পুরো ভেঙে চুঙে তাড়া করেছে। হোগলার বনে গিয়ে লুকিয়েছে একটা গোটা পরিবার। সেই হোগলার বনের মধ্যে কেরোসিন তেল ঢেলে হোগলার বনটাকে জ্বালিয়ে দিচ্ছে। সব থেকে বেশি বেসরকারি হাসপাতাল অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে প্রমোটারির রাজ। দেখুন, এক বিরাট বড় বড় বাড়ি, 109 নম্বর ওয়ার্ডে একটা বিরাট বড় ওয়ার্ড, নতুন নতুন প্রচুর বাড়ি তৈরি হচ্ছে। প্রমোটারের আলাদা আলাদা রেট চার্ট, বেসরকারি হাসপাতালে কত কার কাছ থেকে কত টাকা নেওয়া যাবে তার আলাদা রেট প্রত্যেকটা দিনে। এবং আপনি শুধু এটা বলছেন না কেন, মেকআপ রুমের পাশে পাঞ্জাবি খোলা পাওয়া গেছে। ওই খোলা পাঞ্জাবিটা কার? ক্লায়েন্টের রেট চার্ট পাওয়া গেছে। আপনি কত বড়, আপনার প্রোফাইল কি, আপনার রেট কত, আপনাকে কত টাকা দিতে হবে, কিসের রেট চার্ট এটা? এটা অনন্যা ব্যানার্জিকে ফোন করে তো জানতে চাওয়া উচিত। অনন্যা ব্যানার্জিকে, অরূপ বিশ্বাসকে, স্বরূপ বিশ্বাসকে। অনন্যা ব্যানার্জিকে আজকে বাইটের জন্য ধরা হয়েছিল। উনি বলছেন যে পার্টি অফিস তো ত্রাণের জিনিস তো থাকবে, এগুলো সব মানুষকে দেওয়ার জন্য রাখা রয়েছে। এই বাইটটা দেবে, কবে দেবে? আয়লা চলে গেল, আমফান চলে গেল, ইয়াস চলে গেল। আরে যে সরকারের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নেই, একটা গাছ কাটার দা ছিল না এই সরকারের, সেটা পর্যন্ত বিজেপির কার্যকর্তারা প্রত্যেকে রাস্তায় নেমে নেমে সাদার্ন অ্যাভিনিউ, গোটা কলকাতা, বিভিন্ন সুন্দরবনের জায়গার রাস্তা পরিষ্কার করেছে। উড়িষ্যার সরকারকে, নবীন পট্টনায়কের সরকারকে পুরো এনডিআরএফ এর টিম পাঠাতে হয়েছিল। একটা লজ্জা করে না? ত্রাণের জিনিস ছিল না, চাল চোর, ত্রিপল চোর, চিরকাল তৃণমূলকে আমরা বলে গেছি। দেখুন আজকে দাঁড়িয়ে কি বলছে, আমাদেরকে কেন চোর চোর বলবেন? কুণাল ঘোষ বলছিল, এখন বলছেন আমাকে ডিম ছুড়বেন না, ডিম ছোড়ার কালচারটা ভালো নয়। মহুয়া মৈত্র আবার ভিডিও করে বলছে ডিম ছুড়লে আমি সুপ্রিম কোর্টে মামলা করব। কোন ধারায় মামলা করবেন? আপনাকে ডিম যদি কার্যকর্তা ছুড়তে চায়, আমরা এই কালচারের বিরুদ্ধে, কিন্তু কেউ যদি ছুড়তে চায় ছুড়বে, আপনার যা করার হয় আপনি করে নেবেন, দেখবো আপনার কত বড় ক্ষমতা। অনন্যা ব্যানার্জির ত্রাণ অফিস নিয়ে কথা বলছিলেন এবং সেখানে যে ত্রাণ পাওয়া গিয়েছে এবং জিনিস পাওয়া গিয়েছে সেই নিয়ে কথা বলছিলেন রাজস্বী। আমি একটা ব্রেকিং নিউজ নেব, একটা প্রতিবেদন নেব, ফিরবো ডিবেটে। অনন্যা ব্যানার্জির কার্যালয় ত্রাণের গুদাম, কার্যালয়ের মধ্যে গাদাখানেক ত্রাণ পাওয়া গিয়েছে এবং সরকারি ত্রাণ জমিয়ে রাখা হয়েছিল অনন্যা ব্যানার্জির কার্যালয় ছড়িয়ে রয়েছে কাপড়, জামা, পাঞ্জাবি, ফ্যান এবং খাতায় লেখা রয়েছে নাম এবং তার সঙ্গে টাকার সংখ্যা, টাকার অ্যামাউন্ট। বোঝা যাচ্ছে না কি নাম এবং কেন ওই টাকার অ্যামাউন্ট, কিন্তু লেখা ছিল। অর্থাৎ অনন্যা ব্যানার্জির কার্যালয়ের মধ্যে এই এত দিন ধরে, এত দুর্যোগের সময় যে ত্রাণগুলো এসেছে, কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে, অথবা হয়তো রাজ্য সরকারও কিছু সেই ত্রাণ পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে, আসলে সেগুলো মানুষকে দেওয়ার জন্য নয়, আসলে সেগুলো জমিয়ে রেখে তারপর বিক্রি করার জন্য। আমি একটা প্রতিবেদন দেখাবো, একদম পার্টি অফিসের ভেতরের ছবি অনন্যা ব্যানার্জির, আমাদের প্রতিনিধি এলিনা করেছে, দেখুন। 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস তথা ওয়ার্ড অফিস।
আর সেই ওয়ার্ড অফিস থেকেই এবার উদ্ধার ত্রাণের সামগ্রী। প্রচুর ত্রাণের সামগ্রী মজুদ রাখা হয়েছিল। এখানে রয়েছে এই দোতলার ঘর, সেই দোতলার ঘরে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ত্রাণের সামগ্রী। একদিকে পড়ে রয়েছে ফ্যান, অন্যদিকে পড়ে রয়েছে তোশক, একের পর এক ফ্যান পড়ে রয়েছে। আমরা ওপরের ছবিও দেখিয়েছি, গোটা 3 তলা এই যে আবাসন ওয়ার্ড অফিস হিসেবে, দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো, সেখানে ত্রাণের সামগ্রী রয়েছে মজুদ। সাধারণ মানুষ যেটা থেকে বঞ্চিত হয়েছেন দিনের পর দিন, 15 বছর ধরে তারা বঞ্চিত। বিলাসবহুল তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এই বিলাসবহুল পার্টি অফিস, এখানে ধুতি রয়েছে, শাড়ি রয়েছে, জামা কাপড় রয়েছে, প্রচুর লাইট রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটা তৃণমূলের দলীয় কার্যালয় নাকি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ফুর্তি ঘর? যেখানে ত্রাণের সামগ্রী মজুদ রাখা হয়েছিল, সাধারণ মানুষজন, গরিব মানুষজন সেই ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন। ক্যামেরায় অমিত সেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মুকুন্দপুর। আমার সঙ্গে উমেশ রায় যুক্ত হয়েছেন, পশ্চিমবঙ্গের পৌর বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। আমি কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত উমেশ বাবু। আমার প্রশ্ন হচ্ছে, অনন্যা ব্যানার্জির কার্যালয়ের ভেতর পাওয়া গিয়েছে ত্রাণের গুদাম, এরমই পাওয়া গিয়েছে সুজিত বসুর ক্লাবে, এরমই পাওয়া গিয়েছে সুরুচি সংঘ অরূপ বিশ্বাসের ক্লাবে, এরমই পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন তৃণমূলের অফিস, ওয়ার্ড অফিস, কাউন্সিলরের অফিস ইত্যাদি জায়গায়। বাংলার সর্বহারা মানুষের জন্য যে ত্রাণ পাঠানো হয়েছিল, সেগুলো তৃণমূলের নেতারা লুটে পুটে নিয়েছে। এরা জেলে যাবে কবে? উমেশ বাবু। দেখুন, এটা নতুন করে আপনি কিছু দেখাচ্ছেন না। এরা চাল চুরি করেছিল, এরা তিরপাল চুরি করেছিল, আর এরা সরকারি জিনিসপত্রকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে রেখেছে। আপনি দুর্গাপূজা সময়তে গরিব লোককে দেওয়ার জন্য যে কাপড় দিয়েছে, সেটা বাড়িতে জমিয়ে রেখেছে, জানি না কি করবে। ত্রাণের জিনিস বাড়িতে জমিয়ে রেখেছে, সেটা একটা কোনো কাউন্সিলর, একটা কোনো এমএলএর বিষয় নেই। আপনি যেখানে যাবেন, আমরা ওই লেভেলে রাজনীতি করি না। না হলে আমার নিজস্ব যিনি আমার এমএলএ ছিলেন, যাকে আমি হারিয়েছি, তার গোডাউনেও ত্রাণের সামগ্রী ভর্তি আছে। এরা চোর, এরা জনগণের টাকা লুট করেছে, তাদের সংসাধন লুট করেছে, ছেলে মেয়েদের চাকরি চুরি করেছে। এরা ভাবতো যে এটা আমাদের সম্পত্তি, আমরা যা খুশি করবো। এরা তোলাটাকে ভাবতো যে এদের অধিকার আছে, এটা এরা জিতেছে, এরা টাকা চুরি করতে পারে। এটা চুরি ভাবেই না, এরা এক একটাকে। হ্যাঁ, माननीय प्रधानमंत्री ऐसे बोले गए ब्रिगेड परेड ग्राउंड से सबका विकास, सबका हिसाब शुरू হয়েছে। মানুষ এখন ডিম থেরাপি শুরু করে দিয়েছে। আপনি খুব তাড়াতাড়ি দেখবেন প্রশাসনের কাছে যত কমপ্লেন যাচ্ছে, কমপ্লেন রেজিস্টার্ড হচ্ছে, এফআইআর হবে। আর যারা এই জনগণের জিনিসপত্র চুরি করে রেখেছে, গোডাউন করে রেখেছে, সমস্ত লোকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। আইনগত ভাবে এদের বিরুদ্ধে যা করণীয় সবই হবে, কেউ বাদ যাবে না। উমেশ বাবু, আপনি পশ্চিমবঙ্গের পৌর বিষয়ক মন্ত্রীও বটে এবং নগর উন্নয়ন প্রতিমন্ত্রীও বটে। আমি সিম্পল একটা প্রশ্ন করছি স্যার, আপনি প্লিজ ভাববেন না যে আমি কোনো সন্দেহ পোষণ করছি, কিন্তু বাংলার মানুষের একটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, যে কাউন্সিলররা বিভিন্ন সময় বাংলার মানুষের সেই টাকাগুলো চুরি করেছে যা তাদের প্রাপ্য ছিল, কোন সময় যখন ভয়ঙ্কর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় তাদের সব হারিয়ে গিয়েছে, ছাদ চলে গিয়েছে, প্রিয়জন হারিয়ে গিয়েছে, জলে ডুবে গিয়েছে, তাদের পাওয়ার কথা ছিল, সেই টাকাগুলো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে, এদের পকেটে ঢুকেছে। এদের অনেকে আবার আপনাদের নেতাদের, বিজেপির বিভিন্ন দপ্তরে বিজেপি নেতাদের ক্লোজ হওয়ার চেষ্টা করছে, নিজেদের বিজেপি দেখানোর চেষ্টা করছে। এরা এভাবে পার পাবে না তো? এরা জেলে যাবে তো? এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তো? আপনি বাংলার মানুষকে আজকে আশ্বাস দিন উমেশ বাবু। দেখুন, আমি আপনাকে আশ্বস্ত করছি, আমার পার্টির রাজ্য সভাপতি মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পষ্টভাবে বলেছেন। আমরা এর আগেও আপনি শুনেছেন, পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের কোন লোক যারা তৃণমূলে ছিল আর দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে কোনো মতেই বিজেপিতে নেওয়া যাবে না। যত নেতার পিছনে ঘুরুক, যত ফুলমালা দিক, যত জয় শ্রীরাম বলুক, এই রকম কেলেঙ্কারি যারা করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের জন্য ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কারবাই হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। এই নতুন সরকার শুধু সত্তা পরিবর্তন না, ব্যবস্থা পরিবর্তন করার জন্য আছে।
বেশ, আমাকে শেষ প্রশ্ন করছি স্যার আপনাকে, শেষ একটা প্রশ্ন, যে জিনিসগুলো উদ্ধার হচ্ছে, কোটি কোটি টাকা দামের ত্রাণ মনে হয় জমিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, অনেকগুলো উদ্ধার হয়েছে, অনেক জায়গায় উদ্ধার হয়নি, আপনারা বিশেষ কোনো ড্রাইভ নিচ্ছেন এই সমস্ত লুকিয়ে রাখা ত্রাণ যেগুলো বাংলার মানুষের থেকে চুরি করেছিল তৃণমূল চোর ভাইপো, সেগুলোকে উদ্ধার করে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার? নিশ্চিতভাবে যেখান থেকে কমপ্লেন আসছে সেখানে আমরা এফআইআর করব, এফআইআর করে এর বিরুদ্ধে যা পদক্ষেপ নেব। নিশ্চিন্তে থাকুন, পশ্চিমবাংলার মানুষ নিশ্চিন্তে থাকুক, আর বেশি সময় লাগবে না। এরা যত লোক চুরি করেছে একটা লোক ছাড় পাবে না। বেশ, অনেক ধন্যবাদ। উমেশ রায় ছিলেন পশ্চিমবঙ্গের পৌর বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। উমেশ রায়কে অনেক ধন্যবাদ আমার কিশলয় অগ্নিবাণে। আমি এরপরে যাচ্ছি, অভিজিৎ দাস আমার সঙ্গে রয়েছেন 2024-এর বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবারের সঙ্গে। ডায়মন্ড হারবারের তিনি সেই ব্যক্তি যিনি প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, চোর ভাইপোর বিরুদ্ধে গতকাল কমপ্লেন করেছেন যে চোর ভাইপো ত্রাণ চুরি করেছে দেদার। স্যার, আমি কালকেও প্রশ্ন করেছিলাম, আজকেও করছি, চোর ভাইপোর বিরুদ্ধে এত প্রমাণ, আপনার কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে, চোর ভাইপোকে আজকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্য একটা মামলায়, ত্রাণের মামলায় চোর ভাইপোকে কবে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে বলে আপনি আশা করছেন, এবং আপনার কমপ্লেনের পর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই মুহূর্তে কি স্ট্যাটাস আপনার কমপ্লেনের চোর ভাইপোর বিরুদ্ধে, বলুন স্যার। অলরেডি আপনার উপর থেকে আমার সমস্ত ডকুমেন্টস গুলো চেয়ে নেওয়া হয়েছে এবং রেকমেন্ডেড, এই যে প্রত্যেকটা বেনিফিশিয়ারি রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি, সেই ডকুমেন্টস আমি পাঠিয়ে দিয়েছি। 2,43,000-এর মতন যে হাউস হোল্ড, টোটাল ডায়মন্ড হারবারে হয়তো 2.5 লক্ষ হাউস হোল্ড আছে, তার মধ্যে 2,43,000 হচ্ছে বেনিফিশিয়ারি, এবং বিষ্ণুপুর 2 ব্লকের টোটাল হাউস হোল্ড হচ্ছে 31,000, বেনিফিশিয়ারি হচ্ছে প্রায় 34,600 মতো। টোটাল ডুপ্লিকেট, আমি কদিন ধরে জেগে ছিলাম আর কি, ডুপ্লিকেট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, ডুপ্লিকেট নেম, এই সমস্তগুলো আর কি স্ক্যানিং করে বার করা, সেগুলো সব আলাদা আলাদা ফাইল করে পাঠিয়ে দিয়েছি। আশা করি এটা হবেই কিছু একটা। এছাড়াও এখন আমি যাচ্ছি, আমি পথেই রয়েছি কালীতলা থানায়। এতদিন আপনারা গরু চোর, কয়লা চোর, আমরা দেখিয়ে দিলাম ত্রাণ চোর, আজকে যেটা হচ্ছে মাটি চোর, প্রায় 300 কোটি টাকার মাটি, জোকা যে আপনার মেট্রো রেল, তার যে কারশেডের পিছন থেকে প্রায় 163 বিঘা জমির মাটি আর কি পুরো কেটে তুলে নেওয়া হয়েছে। তো এটার উপরেই আর কি আমরা এফআইআর করতে যাচ্ছি কালীতলা থানায়। অনেক সমস্ত সাংবাদিকরা রয়েছেন, আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এই পুরো জায়গাটা জুড়ে। আমি কি দেখাতে পাচ্ছি ক্যামেরায়? মানে মোটামুটি হ্যাঁ দেখা যাচ্ছে। এই এতটা জায়গা, প্রায় 163 বিঘা, 100 ফিট থেকে 120 ফিট ডিপ, প্রায় 300 কোটি টাকার মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। সাইফানিং সিস্টেমের মাধ্যমে। এটা কোথায়? এটা হচ্ছে জোকা যে মেট্রো রেলটা আছে না, তার কারশেড, কারশেডের ঠিক পিছন দিকটায় একটা নাম আছে এমএলএ লেক। আমি জানি না কেন এমএলএ লেক রয়েছে, এবং সরকারি জমি এবং পাবলিক জমি সবার জমিটাকে কেটে 163 বিঘার মতন, প্রায় 53 একর জমি, মানে বিক্রি হয়ে গেছে, মাটি বিক্রি করে দিয়েছে, মাটি কেটে। হ্যাঁ, এইটা আপনার এই যে দেখাচ্ছি যে এতটা জায়গা পুরো আপনার রয়েছে, কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং যার স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে এখনকার স্যাটেলাইট পিকচার, আর আগেরকার স্যাটেলাইট পিকচার এটা হচ্ছে 2020-র। ঠিক, 2020 স্যাটেলাইট পিকচারে কোনো কিছু ছিল না, অর্থাৎ 4 বছরের মধ্যে এতটা কেটে নিয়েছে ওটা। 21 থেকে কাটাটা শুরু হয়েছে। অভিযোগ মূলত কার বিরুদ্ধে করছেন? আমি অভিষেক ব্যানার্জি করছি, তার পিএ যে সুমিত রায়, দিলীপ মন্ডল, বিপ্লব ভাইপো এবার মাটি চোর, মানে মদ চোর, সই চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, ত্রাণ চোর, এবার মাটি চোর। মাটি চোর এবং ভাইপো এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে করছি। এটা গান হওয়া উচিত। আমি জাস্ট আপনাদের একটা করে স্যাম্পল দেখাচ্ছি যে কি ভাবে এরা করেছে গত 12 বছর ধরে। এবং এই যে ত্রাণ চোর বলছেন, এটাও তো আমরা ডায়মন্ড হারবার থেকে শুরু করেছি, মনে আছে তো? নবকুমার বেতালের ঘর থেকে প্রায় 20,000 তিরপল উদ্ধার, তার সবকিছুর মূল শুরু ডায়মন্ড মডেল। বেশ,
এটাকে এক্সপোজ করা দরকার, যেটাকে বেস করে ওরা সারা মডেল এক্সপোজড হচ্ছে। আপনি সঙ্গে থাকুন, আমার সঙ্গে এখনো তিনজন রয়েছেন, তারা বক্তব্য রাখেননি। আমি একটা ছোট্ট ব্রেকিং নিউজ দিয়ে প্রত্যেকের কাছে আসছি। আমার কাছে ব্রেকিং নিউজ এসছে, 7 ঘন্টা হয়ে গিয়েছে চোর ভাইপোকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে, টানা জিজ্ঞাসাবাদ চলছে। সিজিওতে ইডির প্রশ্নের মুখে অভিষেক ব্যানার্জি। ব্রেকিং নিউজটা নেব, আমি আসছি। সকাল 11টা থেকে টানা চলছে জিজ্ঞাসাবাদ এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারছে না চোর ভাইপো, তাই জিজ্ঞাসাবাদের সময় এক্সটেন্ড হয়ে যাচ্ছে। প্রশ্নের উত্তর না দিতে পারাতে চোর ভাইপোকে বসিয়ে রাখা হচ্ছে। আজকে নতুন অ্যাড হলো, চোর ভাইপোর পিছনে টাইটেল অ্যাড হলো মাটি চোর। এতদিন পর্যন্ত যা ছিল একটা অ্যাড হয়ে গেল। মাটি চোর ভাইপো এবং ত্রাণ চোর ভাইপো কোট আনকোট অভিযোগ এগুলো, তার বিরুদ্ধে চলছে টানা জিজ্ঞাসাবাদ। পরের ব্রেকিং নিউজ, অভিষেকের জন্য তৈরি হয়েছে 12 পাতার প্রশ্নপত্র, সূত্র মারফত জানা যাচ্ছে। অভিষেককে শোনানো হয়েছে ফোন রেকর্ডিং। ইডির প্রশ্নে জেরবার ভাইপো কিন্তু উত্তর দিতে পারছে না, একের পর প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। প্রশ্ন এড়ানোর ফলে টাইম যে জিজ্ঞাসাবাদের সময় সেটা বেড়ে চলেছে। চোর ভাইপোকে হয়তো সারা রাত বসে থাকতে হবে, কারণ উত্তর দিতে পারছে না। আবার কালকেও জিজ্ঞাসাবাদ আছে, চোর ভাইপো যদি শুনতে পান তাহলে কোনোভাবে শুনতে পাবেন না, পরে শুনবেন হয়তো ক্লিপিংস, তাহলে কালকেও তো আপনার জিজ্ঞাসাবাদ আছে। সারাদিন ইডি অফিসে বসে থাকলে তো টায়ার্ড হয়ে যাবেন। উত্তরগুলো দিয়ে দিন, ফিরবো আলোচনায়। অফিসে ওই বেডরুমগুলো তৈরি করে রেখেছিল না, বেডরুমের জন্য তো রেস্ট নেওয়ার জন্য। ঠিক, আমি আসছি দাদা। সত্যজিৎ ব্যানার্জি, নীলাদ্রি ব্যানার্জি, শান্তনু সেন আমার সঙ্গে রয়েছেন। সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন ডিসি কলকাতা পুলিশের, যেভাবে ত্রাণগুলো পাওয়া যাচ্ছে স্যার, আইনি ব্যবস্থা স্বরূপ যারা ত্রাণগুলো চুরি করেছে তাদের তো গ্রেফতার করা যায় নাকি? মানুষের থেকে প্রত্যেককে গ্রেফতার করতে হবে, নাম্বার 1। আপনারা এই যে এত চোর চুরি যেগুলো আমরা আস্তে 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 দেখতে পাচ্ছি, একটা চিন্তা করুন, এই যে শাহজাহান শৌকত মোল্লা জলের গতিপথ চেঞ্জ করে দিয়েছে, জলের গতিপথ চেঞ্জ করে জলটাকে চুরি করে ওরা ওখানে রিসোর্ট বানাচ্ছে। আপনাদের চ্যানেলে লক্ষ লক্ষ দর্শক এটা দেখেছে। এবং শুধু তাই নয়, এরা মাটি যে চুরি করছে এটা আজকের ব্যাপার নয়, এটা অনেক দিনের ব্যাপার। কারণ এই মাটিগুলো চুরি করে কোথায় দেয়, এই প্রশ্নটাও তো আসবে আপনার কাছে। এই মাটিগুলো এরা ইটের ভাটাতে দেয় এবং ইটের ভাটা ইট তৈরি করার জন্য এরা কোটি কোটি টাকার মাটি বিক্রি করে। শুধু এরা ত্রিপল জামা যেগুলো আপনি দেখালেন, প্রত্যেকটা কাউন্সিলরের বাড়িতে এবং তার অফিস ঘরে জমা আছে। আপনি যদি একটা প্রশ্ন করেন যে ঠিক আছে এগুলো তো জমা দেওয়ার কথা ছিল, আপনি ডিস্ট্রিবিউশন করলেন না কেন, উত্তর দিতে পারবে না। তাহলে আপনি ইস্যুইং অথরিটিকে ফেরত দিলেন না কেন? ওরা তো কাউকে দিয়েছে, সে যদি আমি না ইউটিলাইজ করতে পারি তাহলে আমাকে ফেরত দিতে হবে, এটা সরকারি নিয়ম। আমরাও যদি কিছু মাল যদি ব্যবহার না করতে পারি সেটা আমাদের সরকারিভাবে ফেরত দিতে হবে এবং তার জন্য রিসিপ্ট নিতে হবে। প্রত্যেকটা জায়গায় তারা কোনো উত্তর দিতে পারবে না যে কেন আপনারা মালটা এতদিন রাখলেন আপনাদের কাস্টাডিতে। তার একটাই উদ্দেশ্য যে সকালবেলা কিংবা ভোরবেলা যে কোনোভাবে হোক মালগুলো বিক্রি করে দিয়ে কিছু না কিছু রোজগার করা, তাই তো? এবার একটা কথা বলি, এই যে পার্কগুলো, আমি আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী এসছেন, তাকে বলা যে প্রত্যেকটা যে পার্ক কলকাতার বুকে বড় বড় পার্কগুলো আছে, একটু দয়া করে দৃষ্টি দিন। পার্কগুলো নানাভাবে দখল হয়ে গেছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। সাউথ কলকাতার পার্কগুলোতে, এই তো পাশে বসে আছে, ও তো জানে বিবেকানন্দ পার্ক, যেসুপ্রিয় পার্ক, অন্যান্য পার্কগুলো দখল করে রেখেছে নানাভাবে এবং তার থেকে পয়সা রোজগার করছে রীতিমতো, এখনও স্টিল পয়সা রোজগার হচ্ছে। এবার একটা ছোট্ট ঘটনা বলি, এই ঘটনাটা আপনারা কোনোদিন শোনেননি জীবনে। আমি প্রত্যেকদিন সকালবেলা যখন জগিং করি ওখানে মাঠে লেকে, তো অনেক মায়েরা আসেন, তাদের প্রবলেম কিংবা তারা স্কুলে দিয়ে আসে, তারা কথাবার্তা বলে আমার সাথে দেশপ্রিয় পার্কে। তখন নতুন কথা আমি শুনলাম, বলছে স্যার আমরা এই যে ইলেকশন যখন ডিক্লেয়ার হলো তখন আমরা ভগবানের কাছে পুজো দিতাম, আমরা যেমন স্বামী ছেলে মেয়ে বাবা মার জন্য প্রার্থনা করতাম, সাথে সাথে একটা প্রার্থনা ভগবানের কাছে করতাম যেন এই তৃণমূল কংগ্রেস যেন আর এই গভর্নমেন্টে না আসতে পারে। এটা তারা পুজো দিচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করছে। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি 40 বছর আমি 76 সাল থেকে 40 বছর আমি কলকাতা পুলিশে কাজ করেছি এবং পুলিশ ডিপার্টমেন্টের সব র্যাঙ্কে এইসব করেছি, কিন্তু এই রকম প্রেয়ার কোনো মায়ের কাছ থেকে আমি কোনোদিন শুনিনি।
ওপেন বলছে আমাকে, বলছে স্যার আমরা প্রার্থনা করতাম ভগবানের কাছে। এই প্রেয়ারের সঙ্গে কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে। আমি নীলাদ্রিদার কাছে আসার আগে আমি রাজস্বীর কাছে আবার আসবো, আমি জাস্ট বলছি যে এই এতগুলো মানুষের প্রার্থনা যেমন রয়েছে, তাদের এক্সপেকটেশন রয়েছে, তার ফলে তোমাদের রেসপন্সিবিলিটি রয়েছে, বিশাল সঠিক লোককে জেলে পাঠানোর রেসপন্সিবিলিটি রয়েছে। তাই জন্যে তুমি তোমার ক্যামেরাটা নিয়ে রাত্রির বেলা 10টা 11টা নবান্নের দরজায় চলে যাও। আমার মুখ্যমন্ত্রী কোনোদিন এখনো অবধি, আজ 1 মাস কয়েকদিন হয়েছে, আমার মুখ্যমন্ত্রী এখনো অবধি কিন্তু রাত্রির 11টার আগে নবান্ন থেকে বেরোতে পারেন না। উনি বুদ্ধদেব ভট্টাচার্যের মতন দুপুরবেলা একটা লাঞ্চ ব্রেক নিয়ে বাড়িতে এসে 4টে ভালো মন্দ খেয়ে একটু ভাত ঘুম দিয়ে আবার মহাকরণে ফেরত যান না। উনি মাননীয়ার মতন এপাং ওপাং ঝপাং, মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার বিজি প্রাইম মিনিস্টার, মিস্টার মন কি বাত প্রাইম মিনিস্টার, হোয়াট ইউ ওয়ান্ট টু ফিনিশ মি, এসব কবিতা বলা, এসব ভুলভাল ইংরেজি বলা, এই নাটকগুলো করেন না। উনি কি বলছেন, উনি তুলে ধরছেন লক্ষ্মীর ভান্ডার কোন কোন পুরুষ লক্ষ্মী পেয়েছে, তারপরে বিধবা ভাতা কোন কোন পুরুষ বিধবারা পাচ্ছে, পুরুষ বিধবা এই ঝাড়ু দিয়ে পরিষ্কারটা, কিন্তু যারা অপরাধী তাদের জেলে যেতে হবে রাজস্বী। আমরা হাঁ করে তাকিয়ে বসে আছি, চোর ভাইপো থেকে শুরু করে প্রত্যেকে। আমি নীলাদ্রিদার কাছে আসার আগে একটা ব্রেকিং নিউজ এসছে, প্রাক্তন কাউন্সিলরের কার্যালয় সুপারিশ পত্রের ছড়াছড়ি। অনন্যা ব্যানার্জি, হাতিবাড়ি অনন্যার বাড়িতে কাউন্সিলরের কার্যালয়, প্রাক্তন কাউন্সিলরের কার্যালয় সুপারিশ পত্রের ছড়াছড়ি। কারা পাবে কাজ, তৈরি হয়েছিল তালিকা। অনন্যা ব্যানার্জির কার্যালয় ছড়িয়ে সেই সকল তালিকা একবার দেখাই। এলিনার প্রতিবেদন, কি দেখা গিয়েছে সেই তালিকা এবং আর কি পাওয়া গিয়েছে দেখুন। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, তার এই বিশাল বিলাসবহুল এই 3তলা যে তুমি আবাসন দেখতে পাচ্ছ, সেই 3তলার একেবারে ওপরের ঘরে আমরা রয়েছি, যেখানে পর পর কত ত্রাণের সামগ্রী, কিন্তু সব থেকে বড় বিষয় যেটা, এখান থেকে নিয়োগের সুপারিশপত্র তৈরি করা হতো। এই হচ্ছে সেই হলুদ খাতা, এই সেই রহস্যময় খাতা, যে খাতার মধ্যে একের পর এক নাম লিখে রাখা হয়েছিল। SWM যে ডিপার্টমেন্ট আর হেলথ সেন্টার ডিপার্টমেন্ট, এখানে সবাইকে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়, সেই চাকরি সুপারিশ তৃণমূল কাউন্সিলরের অফিসে বসে চাকরি সুপারিশ হচ্ছে 109 নম্বর ওয়ার্ডে কারা কারা কোন তৃণমূল কর্মীরা চাকরি পাবে। এই যে আমরা যে একটা ফাইল এর মধ্যে আমরা পেয়েছি, এখানে পুরো হিসাব আছে কোথা থেকে কত টাকা তোলা হতো। সেখানে ভয়ানক, আমি দেখতে পাচ্ছি নয়াবাদ থেকে কত টাকা তোলা হবে, নস্কর সমস্ত ইলিগাল ফ্ল্যাট। এখানে লেখা রয়েছে আরএন টেগর থেকে 3 লক্ষ টাকা, অভিদীপ্তা থেকে 3 লক্ষ টাকা। আপনি 109 নম্বর ওয়ার্ড ঘুরুন, পুরো ইলিগালে ভর্তি, আর সমস্ত প্রমোটার কাছে তোলা হতো, সমস্ত প্রমোটারের কাছে। তার মানে এখানে বেআইনি নির্মাণ রয়েছে প্রচুর রয়েছে, আপনি গুণে শেষ করতে পারবেন না, এত বেআইনি নির্মাণ আছে। অনন্যা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বদের। শুধু তাই নয়, এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে জমি নেওয়া হতো, জোর করে কি জমি নেওয়া হতো, এগুলো তো সমস্ত কাগজপত্র, জমি সংক্রান্ত কাগজ, এগুলো মানুষকে জোর করে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়ি থেকে এগুলো সই করা হতো। তারা দেখাচ্ছেন দলিলপত্র থেকে শুরু করে, শুধু তাই নয়, সুপারিশ করা হতো এই অফিসে বসে, নিয়োগের সুপারিশ। পুরো নিয়োগ দুর্নীতি এত যে হয়েছে, সেখানে কিন্তু প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। আমি অনন্যা ব্যানার্জির বাইট চালাবো না, আমি তার সাফাই অনেয়ার করবো না, আমি তাকে টাইম, সেই স্পেস বা টাইম দেবো না। তার কারণ নীলাদ্রিদা অনন্যা ব্যানার্জিকে জিজ্ঞেস করাতে, আমি একটু আগে যেটা বললাম, তিনি বলেছেন নাকি ওগুলো সব ত্রাণ দেওয়ার জন্য রাখা ছিল, এবং পার্টি অফ কার্যালয় তো থাকবেই ত্রাণ সামগ্রী। হ্যাঁ, এটা তার সাফাই, কিন্তু আমি সেই এয়ার টাইমটা তাকে দেবো না। উত্তর, এই ছবিগুলো দেখালাম না। কিশোরা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ভাইপো দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূলটা রাজনৈতিক দল নয়, এটা পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানিতে যারা যুক্ত হয়, অর্থাৎ চাকরি করত, তাদের মূল লক্ষ্য হচ্ছে চুরি করে রোজগার করা এবং সেই চুরির ভাগ ভাইপোকে দেওয়া, যার মাধ্যমে। 1 মিনিট, শান্তনু সেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি জানিয়ে রাখলাম, প্রাক্তন সাংসদ। এরপরে আমি যাচ্ছি, বলুন স্যার। এবং পিসি ভাইপোকে সেই চুরির ভাগ পৌঁছে দেওয়া, যাতে তাদেরও ফুলে ফেঁপে উঠতে পারে। এবার এর এজেন্ট ছিল আইপ্যাক। সুতরাং এই যে সিস্টেম, এই সিস্টেমে চাকরি থেকে ত্রাণ
রেশনের চাল থেকে কয়লা, সেই জন্য আপনি যখন জিজ্ঞেস করেছিলেন, আপনারা যখন জিজ্ঞেস করেছিলেন কয়লা চুরির টাকা কি আইপ্যাকে ঢুকেছে, গোয়ার ইলেকশনে এত কেঁপে গেছিলেন মমতা। এটাই মডেল। এই মডেলে কাজ না করলে এই যে তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, তাহলে চাকরি যাবে মানে পদ যাবে, জায়গা যাবে, লোকের কোনো অপশান ছিল না। আপনি খুঁজে দেখুন। তাই অনেকে বলছেন না ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এটা অনেকটা ভালো তালিবান, খারাপ তালিবান খোঁজার মতো। ভালো তৃণমূল বলে এখন আর কিছু হয় না। তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল, বাংলার মানুষ বলছে। বিজেপি কি বলছে আমি জানি না। তাই একটাই আমার অনুরোধ, এই ভালো তৃণমূল বলে কিছু মানুষকে আইডেন্টিফাই করে যদি বিজেপি নিজের দলে নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু নিজের কবর নিজেরই খুঁড়বে। এই ভাইরাসগুলোকে নিজেদের দলে নিয়ে আসবে। পরবর্তীকালে এই ভাইরাসগুলোর মনের দিক থেকে তো তৃণমূল, তারা যেখানেই যাক না কেন ওই তৃণমূলী কাজগুলোই করবে, তারা একই কাজ করবে, সেটাই তাদের অভ্যেস, তাদের ডিএনএটা ওইভাবে তৈরি হয়েছে। এখন মানুষের দ্বারা রিজেক্টেড। শুনে এই ভালো খারাপের বিচার না করে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ করার বোধহয় একটা প্রয়োজন আছে। সেই সিদ্ধান্ত বিজেপি নেতৃত্ব নিতে পারবেন কিনা জানি না, কিন্তু বিজেপি সদস্যরা, বিজেপি সমর্থকরা অন্তত সেটাই চাইছেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব নীলাদ্রিদা, আমি এরপর শান্তনুদার কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ নেব। একজনের ওপর ডিম থেরাপি হয়েছে, বা কে কোনো গেস করতে পারছেন কি? কেউ দেখুন কার ওপর ডিম থেরাপি হয়েছে, অডিয়েন্সরা গেস করতে পারছেন? দেখুন তাহলে, কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কদিন আগে বললেন ডিমের কালচার বন্ধ করুন, ডিমের কালচার বন্ধ করুন বলতে গিয়ে এখন সরাসরি কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম থেরাপি। ডিম উড়ে এলো কুণাল ঘোষ। এটা কি ডজ করতে পারলেন না আমি বুঝতে পারছি না ভিজুয়াল থেকে। মনে হয় পারেননি, লেগেছে এসে মাথায়, তাই না? ডিম থেরাপি কুণাল ঘোষকে লক্ষ্য করে কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে উড়ে এলো ডিম বৃষ্টি কুণাল ঘোষের একদম মাথার ওপর। যেটাকে চলিত ভাষায় টাক বলা হয়, সেই টাকে এসে ডিম পড়লো। মানে সাধারণ মানুষ যেটা বলে থাকেন সেই ভাষায় বলছি। কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম থেরাপি। আমি এই ছবিটা রাখি, আমি যাই শান্তনু সেনের কাছে। শান্তনু সেন প্রাক্তন সাংসদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রত্যেকের কাছে আসবো স্যার, এটা নিয়ে আমার বিশেষ প্রতিক্রিয়া চাই। আমি শান্তনু সেনকে দিয়ে শুরু করি। একদিকে ত্রাণ চুরি করে বাংলার মানুষকে লুট করেছে যে তৃণমূল, স্যার প্রশ্ন উঠবে আপনি সেই তৃণমূলের অংশ ছিলেন, আপনি এই কথাগুলো কেন আগে তুলে ধরেননি, বা আপনারা কেন তুলে ধরেননি? বাংলার মানুষের ত্রাণ চুরি হয়েছে। অন্যদিকে কুণাল ঘোষের ওপরেও আজকে ডিম থেরাপি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে। সেই ভিজুয়ালস আমরা চালাচ্ছি। এই ত্রাণ চুরির ফলে মানুষ তার প্রতিশোধ নিচ্ছে এইভাবে। শান্তনু সেন, দেখুন, আমি আপনার চ্যানেলে গিয়েও বারবার বলেছি এবং বিভিন্ন টিভি মিডিয়াতেও বলেছি, এই ধরনের যে দুর্নীতি যেগুলো আমার সামনে এসেছে, আমি কিন্তু সেগুলো দলে থাকা অবস্থায়, দলের সাংসদ থাকা অবস্থায়, দলের ন্যাশনাল স্পোক্সপারসন থাকা অবস্থাতেও আমি দলের সামনে এনেছি, প্রশাসনের সামনে এনেছি। আপনি আর্কাইভ ঘাটলেও জানতে পারবেন। আমি যেহেতু মূলত হেলথ সেক্টরে কাজ করতাম, আরজি করের পাহাড় প্রমাণ দুর্নীতি বলুন বা অভয়ার কাণ্ড বলুন, সবকিছু আমি সামনে এনেছিলাম দলের মধ্যে থেকেও। সেই কারণে আমাকে কিভাবে ভুক্তভোগী হতে হয়েছিল, আমাকে সাসপেন্ড করা থেকে শুরু করে আমার মেয়ের ওপর অত্যাচার, স্ত্রীর ওপর অত্যাচার, একই কথা আমি বারবার বলে এসেছি। এরকম সার্বিক ক্ষেত্রেই হয়েছে এবং আমি মনে করি সেই সমস্ত ক্ষেত্রে হয়তো আমার মতো দু একজন যে এগুলো সামনে এনে শুধরে নেওয়ার একটা সুযোগ যদি দল পায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি তো নিজে উপলব্ধি করেছি যারা এই ধরনের কাজে যুক্ত তাদেরকে পুরস্কৃত করা হয়েছে বারংবার, এবং যারা এই জিনিসগুলো সামনে তুলে বিরোধিতা করার চেষ্টা করেছে বা প্রতিবাদ করার চেষ্টা করেছে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে। তার জলজান্ত নিদর্শন আমি। সেই জন্যই আজকে যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন প্রশাসন নিরপেক্ষ তদন্ত করছে, তখন এই জিনিসগুলো সামনে আসছে এবং তার প্রতিফলন বা তার বহিঃপ্রকাশ, জনমানসে তার বহিঃপ্রকাশ যেভাবে হওয়ার কথা। হ্যাঁ, শেষ করুন স্যার, শুনতে পাচ্ছি। বেশ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আবার যাচ্ছি শান্তনু সেনের কাছে। সেই ছবিটা আরও একবার দেখাই, একবার ডেসক্রাইব করিয়ে প্রত্যেকের কাছে দ্বিতীয়বার যাচ্ছি। কুণাল ঘোষ, তাকে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তার মাথার উপরের যে উপরিভাগ, চলিত ভাষায় যাকে টাক বলা হয়, সেই টাক লক্ষ্য করে একটি ডিম ছোড়া হয়েছে এবং সেই ডিমটি এসে সঠিক জায়গায় ল্যান্ড করেছে। একদম সঠিক টিপ করেছে যিনি করেছেন, সঠিক জায়গায় ল্যান্ড করেছে। কুণাল ঘোষ চেষ্টা করেছিলেন ডজ করার, মাথা নিচু করে, কিন্তু সঠিক সময় উনি নিচু হতে পারেননি। এবং
এবং সেই ছবিটা দেখাচ্ছি। এবং এই কেন এইভাবে ডিমের থেরাপি চলছে সারা রাজ্যে, লোকে টাকা খরচা করে, বাড়ির টাকা খরচা করে কেন ডিম ছুটছে। ব্রেকিং নিউজ, ত্রাণের নামে হাজার হাজার কোটির দুর্নীতি। আমফান ইয়াসে ত্রাণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ব্রেকিং নিউজ, ডিম খেলো কুণাল। তার পাশাপাশি ব্রেকিং নিউজ, ত্রাণের নামে হাজার হাজার কোটির দুর্নীতি। আমফান ইয়াসে ত্রাণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, কালোবাজারি করা হয়েছে ত্রাণের সামগ্রী। প্রত্যেকের কাছে আসবো, তারপরে তার আগে নেব ব্রহ্মাস্ত্র। দ্রুত কিশলয় অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র, এর পরেই নেব এই ব্রেকিং নিউজের পরে আজকের আমার ফাইনাল প্রশ্ন, যেটা নিয়ে আমি প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্টে আসবো। কিশলয় অগ্নিবাণে আমি কিশলয় প্রশ্ন করছি, ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। কুণাল ঘোষ একদিকে ডিম খেয়েছে, এটা যেমন বাস্তব, তেমনই বাস্তব যে আরও চুরির হদিশ পেতে একমাত্র পথ কি ভাইপোর গ্রেফতারি। আসবো রাজস্বী, 30 সেকেন্ডস। প্রথম কথা হচ্ছে 5 টাকায় মা ক্যান্টিনে ডিম ভাত দেওয়া হবে বলে বড় বড় কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায়। এগ ইজ দ্য সোর্স অফ মাই এনার্জি বলা মৈত্র। এগ ছিল কি সেটা? কি ছিল আমি জানি না, আমি তো এগই শুনেছি, বাকি এবার বাকিটা তৃণমূলই বলতে পারবে। তো এইটা বলা তৃণমূলের লোকেদের ডিম নিয়ে এত আপত্তি কথায়। আরে দাদা, ডিমই ছোঁড়া হচ্ছে। রাজেশ, তাপস, ত্রিলোচন, অভিজিৎ 350 কার্যকর্তার মতন কুপিয়ে কুচি কুচি করে কেটে ফেলে মেরে ফেলা হয়নি, হাই টেনশন ওয়্যারে ঝুলিয়ে দেওয়া হয়নি। এগুলো সাধারণ জনতা শুধুমাত্র ডিম ছুটছে। প্রশ্ন হচ্ছে এইটাই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ঝড়, কোনো একটা ন্যাচারাল ক্যালামিটির এলে পরেই বলতেন 3 লক্ষ কোটি টাকা হয়েছে, পরের দিনই বলে দিতেন 3 লক্ষ কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা। এবার বোঝা যাচ্ছে কেন বলবেন। আমার কাছে সত্যি সময় 10 সেকেন্ডস করে দেবো স্যার। সত্যজিৎ স্যার 10 সেকেন্ডস, একদম ক্রিস। আপনি যে প্রশ্নটা করেছেন লাস্টে, যে ভাইপোর অ্যারেস্ট দরকার, অবশ্যম্ভাবী দরকার, এবং এটা শুধু সময়ের অপেক্ষায় রয়েছে। কারণ যেই কেসগুলো হয়েছে পরপর করে ABCD করে, প্রত্যেকটা কেসের মধ্যে তার এন্টেঙ্গেল রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি সই মেলানোর ব্যাপারে, একটা লাইন, সই মেলানোর ব্যাপারে উনি উত্তর দিতে পারেননি। এবং সই মেলানোর ব্যাপারে এই জালি কেসে এবং জালিয়াতি কেসে, ফোর্জারি এবং চিটিং কেসে তার কনভিকশন বাড়া। দেখুন, পিসি ভাইপোর দল ডিম ভাত খাইয়ে মিছিলে লোক আনতেন বলে শোনা যাচ্ছে, এটা একটা পোয়েটিক জাস্টিস। সেই ডিমটা এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। এই ডিম খাওয়া বন্ধ হবে যেদিন শুধু ভাইপো নয়, পিসিও গ্রেপ্তার হবেন। শুধু ভাইপোর গ্রেপ্তার চাইবেন না, পিসি ভাইপোর গ্রেপ্তার। অভিজিৎ দাস 10 সেকেন্ডস, সত্যি সময় কম। না, ভাইপো তো গ্রেপ্তার হবেই, আশার আশা ভবে আশা, আশাবই তো নয়। একটা বড় গাছ, কালকেও বলেছি আজকেও বলছি, ডালপালাগুলো কেটে তারপর মূল গাছটাকে কাটতে হয়। ঠিক। ভাইপোর চালাচামনটা, ভাইপো গ্যাংয়ের সবাইকে ধরা হয়েছে। সুমিত রায়, আমি আশা করবো এই সপ্তাহটা হয়তো পেরোবে না, ভাইপো গ্যারেজ হবে। শান্তনু সেন থাকলে আমি 10 সেকেন্ডস দেবো। বেশ, আমি এখানে শেষ করছি। যোগাযোগ বিচ্ছিন্ন বেরিয়ে যাবে। অবৈধ বাড়ির মধ্যে কত সোনা, কত টাকা, শশীকলার মতন টাকা সোনা আছে কিনা, ধন দৌলত আছে কিনা, ভাইপোর ওই অবৈধ বাড়ি ভাঙা হোক আগে। আজকে সেরা ছবি এই যে ডান দিকে চলছে, কুণাল ঘোষের একদম, তুমি এমটা দেখো রাজস্বী, যিনি করেছেন সাধারণ মানুষ কেউ করেছেন, অসাধারণ। যিনি এটা করেছেন তাকে, তার জন্য একটা মানে তার জন্য একটা ক্ল্যাপ, একটা হাততালি। আমি বলছি যে অবশ্যই হিংসাকে আমরা সাপোর্ট করি না, কিন্তু এই ডিম থেরাপি দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছেন যে এই ক্যারেক্টারগুলো যারা টাকা চুরি করেছে বাংলার মানুষের, তারা এই মুহূর্তে কতটা ঘৃণিত, কতটা হেটেড। এদের লজ্জা হওয়া উচিত। এরপরেও এরা ডিফেন্ড করে, চুরিকে ডিফেন্ড করে। কুণাল ঘোষ এই গতকালই সম্ভবত বলছিলেন ডিম ছোড়া আমাদের কালচার নয়, পরের দিনই ডিমটা এসে সঠিক জায়গায় ল্যান্ড করে বুঝিয়ে দিল যে ওদের কালচারটা আসলে কি। বেশ, আমার শেষ করতে হচ্ছে, আমার এখানে শেষ করতে হচ্ছে। কিশলয় অগ্নিবাণ শেষ করছি এই প্রশ্ন রেখে, ভাইপো, চোর ভাইপো কবে গ্রেফতার হবে, তার সাগরেদরা কবে গ্রেফতার হবে? সরকার দয়া করে এর সঠিক বিচার করুক, বাংলার মানুষের ত্রাণ যারা চুরি করেছে তাদের বিচার করুক। ছোট্ট বিরতির পর ফিরছি। ব্রেকিং নিউজ, আরও চাপে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির আবেদন। কিশলয় অগ্নিবাণী বিগ ব্রেকিং নিউজ, জমি জালিয়াতি মামলায় লুকআউট নোটিশ জারির আবেদন। যোগাযোগ করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। অর্থাৎ দেখলেই গ্রেফতার হয়ে যেতে পারে অভিষেকের চোর ভাইপোর আত্মসহায়ক সুমিত রায়। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।